সোনামুখী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর কল্লোল সাহা। প্রার্থী ঘোষণার পর কেটিভি বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি একাধিক ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেন। কেটিভি বাংলার মুখোমুখি হয়ে ডক্টর সাহা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির তীব্র সমালোচনাও করেছেন। পাশাপাশি তিনি জানান, সোনামুখীর মানুষ উন্নয়নের পক্ষে রয়েছেন এবং সেই কারণেই তিনি 100% জয়ের ব্যাপারে আশাবাদী। ভোটের ময়দানে নেমে সাধারণ মানুষের সমর্থনই তার সবচেয়ে বড় শক্তি বলেও দাবি করেন এদিন তৃণমূল প্রার্থী। নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আমি আপনাদের সঙ্গে সঞ্জীব মল্লিক। গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং সোনামুখী বিধানসভা কেন্দ্রের যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন সেই ডক্টর কল্লোল সাহা, তার সঙ্গে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে আমরা যাব। দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে তিনি রয়েছেন। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সোনামুখী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী করেছেন, কি বলবেন? প্রথমেই আমি আমার দলের সুপ্রিমো, আমার প্রিয়তম নেতা নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার অন্তঃস্থল থেকে আমি কৃতজ্ঞতা, ধন্যবাদ এবং আমার প্রণাম জানাবো। আর আমাদের দলের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ঋণী। আমাকে তিনি যোগ্য মনে করেছেন, সেই জন্য আমাকে তিনি সোনামুখীর 258 নম্বর বিধানসভা থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য যে সুযোগ আমাকে দিয়েছেন, তার জন্য আমি ঋণী তার কাছে। এই সম্মানটা যেটা আমাকে উনি দিলেন, সেটাকে আমাকে ফিরিয়ে দিতে হবে। এটাকে ফিরিয়ে দিয়ে এখন এবার টার্নটা আমার। নাও ইট ইজ মাই টার্ন টু রিটার্ন ইট। যে গিফট উনি আমাকে দিলেন, উপহার আমাকে দিলেন সম্মান দিয়ে, সেটা আমার সোনামুখী সিটটা জিতে আমি দলকে আমি ফিরিয়ে দিতে চাই। সোনামুখীতে আমরা 10 বছর পিছিয়ে আছি। 2016-তে সিপিআইএম, 2021-এ ভারতীয় জনতা পার্টি আসন থেকে জিতেছিল। সেইটাকে আমি পাল্টে আমি সোনামুখীর আসনটা জিতে আমি তৃণমূল কংগ্রেসের সর্বদলীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে আমি উপহার স্বরূপ তুলে দিতে চাই। সেই জন্যে আমি দলের প্রতিটি সহকর্মী, প্রতিটি আমার ভাই বোন এবং সোনামুখীর সকল জনগণের, সোনামুখী শহর এবং সোনামুখী গ্রামাঞ্চল অঞ্চলের সকলের কাছে আমি স্বনির্বন্ধ অনুরোধ করছি, আপনারা দলকে সমর্থন করুন, তৃণমূল কংগ্রেসকে হাত দিয়ে আপনার জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং দিদির হাতকে আরো শক্ত করুন। আগামী দিনে বিজেপি যেভাবে বাংলার বুকে অপশাসন নেমে আসছে দেখতে পাচ্ছি, আপনারা সকলেই ভুক্তভোগী। যেভাবে SIR নিয়ে মানুষের হয়রানি হলো, যেভাবে 200 জনের বেশি মানুষের প্রাণ চলে গেল শুধু নিজের ভোটাধিকারটা রক্ষা করতে গিয়ে, তো এই লড়াই তো অব্যাহত থাকবে। দিদি তো বলে দিয়েছেন এই লড়াই চলবে। আর বাংলাতে আমরা বিজেপিকে একটি আসনও আমরা দিতে রাজি নই। আসুন আমরা সকলে একতাবদ্ধ হই এবং বিজেপিকে বাংলা ছাড়া করি। আর মোদি, অমিত শাহ, এদের যে রাজত্ব, এটা যদি কোনো রাজনৈতিক দলের রাজত্ব হতো, তাহলে এটা ঠিক ছিল। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখছি, এটা রাজনৈতিক দলের রাজত্ব নয়, এটা একটা কর্পোরেট রুল চলছে। এই কর্পোরেট রুলটা ভারতবর্ষকে আরেকবার পরাধীনতার দিকে নিয়ে যাচ্ছে। 1757 সালে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আমরা পরাধীনতা স্বীকার করেছি, পরাধীন ছিলাম 190 বছর। আবার আগামী দিন আসছে, আমরা আদানি আম্বানির কাছে আমরা পরাধীন হয়ে যাব, আমাদের দেশটা বিক্রি হয়ে যাবে। তো দেশমাতার হিত গৌরবকে আমাদের রক্ষা করতে হবে, ফিরিয়ে আনতে হবে। বাংলার গৌরবকে আমরা রক্ষা করব। রবীন্দ্র, নজরুল, রাজা রামমোহনের যে বাংলা, স্বামী বিবেকানন্দের যে বাংলা, সেই বাংলার আত্মমর্যাদা আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমরা রক্ষা করব। এটি আমাদের অঙ্গীকার। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দিদির পাশে দাঁড়ান, আমাদের দলের সেনাপতি শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ান, দলকে সাহায্য করুন। এবং আগামী দিনে এইটুকু আপনারা জেনে রাখুন, ভারতবর্ষের আর কোনো রাজনৈতিক দল বিজেপিকে প্রতিহত করার ক্ষমতা রাখে না। আগামী দিন বাংলাকে শুধু নয়, ভারতবর্ষকে পথ দেখাবে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজকে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনীতিবিদ। তার খ্যাতি শুধু বাংলাতে বা ভারতবর্ষে সীমাবদ্ধ নয়, তার নাম আজকে ইউনেস্কোতে, ইউনাইটেড নেশনসে উচ্চারিত হচ্ছে। আপনারা বিশ্বাস রাখুন, তিনি আগামী দিনে বাংলাকেও রক্ষা করবেন, ভারতবর্ষকে রক্ষা করবেন। জয় বাংলা। সোনামুখী বিধানসভা কেন্দ্রের মানুষ এবং সোনামুখী বিধানসভার যারা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রয়েছে, আপনাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে পেয়ে কতটা খুশি?
তারা খুশি, অত্যন্ত খুশি, তারা অত্যন্ত খুশি। আমি এখানকার ভূমিপুত্র, এখানেই আমার জন্ম, এখানেই আমার স্কুল সোনামুখী বিজয় হাই স্কুল, এখানেই আমার আসা যাওয়া। আমার বাবা সোনামুখী বিজয় হাই স্কুলের শিক্ষক ছিলেন, আমার কাকা এখানকার সোনামুখী জেনারেল প্র্যাকটিশনার মানে ডাক্তারবাবু। আমি নিজেও সোনামুখীতে প্র্যাকটিস করি, দুস্থ মানুষদের সেবা করি, যতটা সম্ভব সেবাই করি, উপকার করি, এ কথা আমি বলবো না, বাট আই ডু সার্ভ দেম বাই মাই প্রফেশনাল স্কিলস। আমার প্রফেশনাল স্কিল দিয়ে বা আমার চিকিৎসা দিয়ে তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করি। ওষুধপত্র দিয়ে ফিজিশিয়ান স্যাম্পল তাদেরকে আমি বহুদিন, আজ থেকে নয় বহুদিন ধরে করে আসছি। সোনামুখীর আপামার জনগণ এগুলো জানেন। আমি চাইবো সোনামুখীর, আমি জানি যে সোনামুখীর মানুষ, সোনামুখীর যুব সম্প্রদায়, সোনামুখীর প্রবীণরা আমাকে আশীর্বাদ করছেন। বিশেষ করে বর্তমান যে প্রজন্ম, তারা আমার সঙ্গে অত্যন্তভাবে জড়িত আছেন এবং তারা আনন্দে উদ্বেলিত। কালকে যে আমরা যে মিছিল করলাম প্রার্থী ঘোষণার পর, তাতে আমি যে ছবি আমি দেখেছি, there has been a tremendous response from the Sonamukhi people এবং we are sure we'll return this seat. 2016 সালে সিপিএম এর কাছে তৃণমূল কংগ্রেসকে সোনামুখী বিধানসভায় হারতে হয়েছে, 2021-এ বিজেপির কাছে সিপিএম কে তৃণমূল কংগ্রেসকে হারতে হয়েছে। এটা কি তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দুর্বলতা নাকি তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কন্দল? গোষ্ঠী গন্ডল কথাটা যতটা না বেশি প্রযোজ্য, তার থেকে বিজেপির যে অর্থের যে প্রলোভন, মানুষকে প্রলুব্ধ করা, অর্থ দিয়ে ভোট কিনে নেওয়া গরিব মানুষের, এই জিনিসটা বেশি ঘটেছিল। 2024-এর লোকসভা নির্বাচনে একই ঘটনা ঘটেছে অর্থের বিনিময়ে, 2021-এও একই ঘটনা ঘটেছে অর্থের বিনিময়ে। সোনামুখীতে গোষ্ঠী কুন্দল বলে আমি কিছু দেখি না। মতগত একটা মতবিরোধ থাকতে পারে, কিন্তু গোষ্ঠী কন্দল বলে আমার নজরে থেকে এখনো পর্যন্ত তো পড়েনি। এই গতকাল থেকে আমি তো মিটিং করছি, মিছিল করছি, সকলের কাছেই যাচ্ছি। আপনারা যাকে সোকল গ্রুপ বলছেন, সবার সাথেই আমার কথা হচ্ছে, সবাই তো আমার পাশে আছে, সবাই তো দলের পাশে আছে। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না যে দলের বিরুদ্ধে কেউ আছে বা আমার বিরুদ্ধে কেউ কোনো কথা বলছে, এটা তো আমি লক্ষ্য করিনি। তো সেজন্য এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো প্রশ্নই নেই। এখানে we are all united and we'll fight together and we'll get it back our dignity from Sonamukhi SC Assembly constituency. কোন কোন ইস্যুগুলিকে সামনে রেখে আপনারা নির্বাচনী প্রচারের ময়দানে ঝড় তুলবেন? নির্বাচনী প্রচার দিদির যে উন্নয়ন কর্মসূচি নাম্বার 1 পয়েন্ট, 94টি না 100 বোধহয় সেঞ্চুরি পার হয়ে গেছে সম্ভবত, ওই 194টা যে দিদির উন্নয়ন কর্মসূচি, সেটা স্বাস্থ্য সাথী থেকে শুরু করে কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে ইদানিং কালের যুব সাথী, যেটা যুবদের মধ্যে এটা বিরাট উন্মাদনার সৃষ্টি হয়েছে। যুব সম্প্রদায়ের হাতে আর্থিক ক্ষমতা তুলে দেওয়ার প্রয়াস যেটা দিদি করেছেন, আমি জানি এটা অপ্রতুল, কিন্তু এটাতে যুবদের অনেক কাজে লাগবে। তো এইগুলোর জন্য বাংলার মানুষ, বাংলার যুব সম্প্রদায় সকলে দিদির সাথে আছে, এটা তো চলছেই। আর আমাদের সোনামুখীর যে ব্যাপারগুলো আছে, সোনামুখীতে যে সমস্যাগুলো হয়েছে, সোনামুখীর বর্তমানে আমরা একটা, আপনারা নিজেরাও দেখছেন, যানবাহনের একটা বিরাট সমস্যা। মাঝে মাঝে নিত্য নৈতিক এখানে পথ দুর্ঘটনা ঘটছে, প্রাণহানি ঘটছে। তার জন্য একটা বাইপাস বা অন্য কোনো উপায় করে যদি ব্যবস্থা করা যায়। আপনি বিধায়ক হলে কি বিধানসভায় এই বাইপাসের জন্য আওয়াজ তুলবেন? আওয়াজ আমি অলরেডি তুলেছি এবং এটা আমি আশাবাদী আগামী দিনে সোনামুখীতে বাইপাস হবে এবং সোনামুখীর যে যানজটের যে সমস্যা, সেটা সমাধান হবে। আমি ভীষণভাবে আশাবাদী। সোনামুখী গ্রামীণ হাসপাতালেরও অবস্থা খুব একটা ভালো নয়, হ্যাঁ, একেবারে বেহাল হয়ে রয়েছে। এটা নিয়ে আপনি কি বলবেন? সোনামুখীর বেহাল হাসপাতাল বেহাল। ডাক্তার আছেন, তারা সব কোয়ালিফাইড এবং তারা স্কিল্ড। সোনামুখীতে যেটা হচ্ছে, যেটা দরকার, আরো কিছু স্পেশালিস্ট দরকার, আরো কিছু ল্যাবরেটরি ডায়াগনোসিস, যেগুলো প্রেজেন্টলি প্যাথোলজি একটা দরকার। আর সোনামুখীতে আর একটু এডুকেশনের যদি প্রপাগেশন হয়, এডুকেশন ইনস্টিটিউশন, সেটা আমার প্ল্যানিং এর মধ্যে আছে। সেটা আমি সরকারের কাছে, আমি দলের কাছে আমি দরবার করবো। এই যে বিধানসভা নির্বাচন সামনেই এবং তার ঠিক আগে গ্যাসের মূল্য বৃদ্ধি হলো, সাধারণ মানুষ আর্থিকভাবে সংকটে পড়ছেন, এটাকে কিভাবে দেখছেন আপনারা? এটাকে কিভাবে দেখবে? এটাকে দেখার কি আছে? এটা তো বাংলার মানুষ শুধু একা তো নয়, ভারতবর্ষের মানুষ দেখছে। এই যে গ্যাসের দাম বৃদ্ধি, এটা তো গ্যাসের দাম বৃদ্ধি আপনার আমেরিকাতে ট্রাম্প, মার্কিন শক্তি আর ইসরায়েল ইরানের যে যুদ্ধ, তার জন্য হরমুজ প্রণালী, স্টেট অফ হরমুজ যেটা আছে, সেটা তো তার জন্য নয়। ভারতবর্ষের কোনো জাহাজকে তো কোনো আটকানো হচ্ছে না। আমি এটা দেখেছি, একজন কোথায় দেখছিলাম আমি খবরে,
কোনো বিজেপি কর্মীরা বলছে নাকি ওখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নাকি ওখানে গিয়ে বাধা দিচ্ছে। তারা জানেই না হরমুজ প্রণালীটা কোনখানে, কি করে তারা বাধা দেবে। আর এটার পিছনে যেটা কাজ করছে, এটা যেটা বর্তমানে আপনারা দেখছেন, এটা আর্টিফিশিয়াল ক্রাইসিস, কৃত্রিম ক্রাইসিস। ভারতবর্ষে যথেষ্ট গ্যাস এবং তেল এখনো মজুদ আছে, শুধু কালোবাজারি করার সুযোগ করে দেওয়ার জন্য এই কৃত্রিম অভাবটা সৃষ্টি করা হয়েছে। সেটার জন্যই দাম বাড়ানো হয়েছে, মানুষের উপরে আরো আর্থিক বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। এই সরকার, আমরা বারবার বলছি, সরকার জনবিরোধী সরকার। এই জনদরদির, এটা পাবলিক ওয়েলফেয়ার স্টেট এটা নয়। এটা ভারতবর্ষের মানুষ এখনো বুঝতে পারছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি, আমার যতটুকু বুদ্ধি, কম বুদ্ধি আমার, কিন্তু আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মানুষকে হয়রানি করছে, মানুষের পকেট থেকে টাকা ছিনিয়ে নেওয়া হচ্ছে, সমস্ত অর্থ সম্পদ আদানি আম্বানির পকেটে চলে যাচ্ছে। আর এটা বিজেপি যেটা বলছেন ভারতীয় জনতা পার্টি, এটা আমি ভারতীয় জনতা পার্টিরও সরকার নয়। ভারতীয় জনতা পার্টি তো মিস্টার অটল বিহারী বাজপেয়ীর আমলেও ভারতীয় জনতা পার্টি ছিল, আদবানিজির আমলেও ভারতীয় জনতা পার্টি ছিল, কিন্তু মানুষকে তো এত হয়রানির, এত পরেশানির শিকার হতে হয়নি। আজকে কেন হতে হচ্ছে? সমস্ত ইস্যুতে প্রধানমন্ত্রী চুপ, সমস্ত ইস্যুতে কে কথা বলবেন? না প্রধানমন্ত্রী কথা বলে। কনসার্ন মিনিস্টার যারা আছেন, ক্যাবিনেট মিনিস্টার আছেন, রাজনাথ সিং আছেন, আরো যারা মিনিস্টার আছেন, তাদের কোনো সে নেই, তাদের কোনো বক্তব্য নেই। সমস্ত কিছুর অনুমোদন পিএমও থেকে নিতে হবে, প্রাইম মিনিস্টারের কাছ থেকে নিতে হবে। হয় এটা গণতান্ত্রিক পরিকাঠামো আছে, একটা কনস্টিটিউশনাল নর্ম আছে, একটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি সেট আপ আছে, কনসার্ন মিনিস্ট্রি সেটা উত্তর দেবে। তেলের অভাব হয়েছে, গ্যাসের অভাব হয়েছে, মিনিস্ট্রি অফ অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস উত্তর দেবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কেন বলা হবে? আপনারা এশায়ার করে কি কোথাও এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে চাইছে? এসআর ক্ষমতায় তো আসতে চাইছে, ওদের কাজই তাই। 24/7 365 ডেজ ওরা তো ভোটটাই তো করছে। ভোটটাকে এবারে মানুষের উপরে ওরা ভরসা রাখতে পারছে না। মানুষের উপরে ভরসাটা না রেখে ওরা মেশিনের উপরে ভরসা করছে। ওরা চিপ যেখানে হায়দ্রাবাদে তৈরি হচ্ছে, আমাদের ইভিএম মেশিন, সেখানে ওরা গন্ডগোল করছে। ওখানে বর্তমানে যিনি নির্বাচন, এত নির্লজ্জ এবং সেমলেস ইলেকশন কমিশনার ভারতবর্ষের মানুষ কখনো দেখেনি। উই হ্যাভ নেভার এক্সপিরিয়েন্স সাচ টাইপ অফ সেমলেস ইলেকশন কমিশন। এত পার্সিয়ালিটি। উনি তো বিজেপির একটা বি টিম বলবো না, ও এখন বর্তমানে বিজেপির B1 টিম। উনি বিজেপিটা চালাচ্ছেন, তো উনি আসছেন না কেন? উনি রাজনীতিতে ডাইরেক্ট আসুন, আমরা ওয়েলকাম করছি। উনি প্রতিদ্বন্দ্বিতা করুন, উনি ভোটে দাঁড়ান, উনি জিতুন, উনি প্রধানমন্ত্রী হন। ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন শব্দটা উনি ব্যবহার করছেন কেন? কোন যুক্তিতে, কোন কনস্টিটিউশন তাকে পারমিশন দিচ্ছে? এটা ওনাকে তো করার দরকার নেই। ঠিক আছে, আপনি বিজেপি ভালোবাসেন, বিজেপি করুন না মহাশয়, আপনি ইলেকশন কমিশনের পদ থেকে নেমে আসুন, ওটা পদত্যাগ করুন, পদত্যাগ করে আপনি নিজে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করুন। আপনি কি হয়েছেন ভারতবর্ষের মানুষকে এভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করে? আপনারা একাই শুধু ভারতবর্ষে থাকবেন, বাকিরা আমাদের মুসলিম সম্প্রদায়ের সংখ্যালঘুরা চলে যাবে, মতুয়ারা বাদ চলে যাবে। আপনি বাদ দিয়ে দেবেন, সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবেন। আপনাকে কোথায় কে পাঠাবে? ভারতবর্ষের মানুষ আপনাকে কোথায় পাঠায়? এবার জন্য বলিয়া বিস্তার রেডি করে রাখুন, ব্যাগ বস্তা বাঁধুন, কোথায় যাবেন আপনারা? তৃণমূল কংগ্রেসের তো একাধিক দুর্নীতির সামনে এসেছে, তাই নিয়ে রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলি সোচ্চার হয়েছে। এর কি কোনো প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে? না, কোনো প্রভাব পড়বে না। বাংলার উন্নয়ন যে ধারায় হয়েছে, যে অব্যাহত রয়েছে এখনো দিদির আর অভিষেক ব্যানার্জির নেতৃত্বে যেমন ধরনের দল চলছে, তাতে এগুলো হার্ডলি দেয়ার উইল বি এনি এফেক্ট অন ইলেকশনারিং প্রসেস। ইলেকশনের কোনো প্রভাব পড়বে না। কারো কারো মনে হয়তো ক্ষোভ সৃষ্টি হয়েছে যারা পায়নি, আবার তো দিচ্ছ, তো পেয়েছো। দেখাক না মোদী সাহেব, দেখাক না যে আমরা ভারতবর্ষে এত মানুষকে চাকরি দিয়েছি, বাংলার মানুষকে দিদি কত চাকরি দিয়েছে। আপনারা স্ট্যাটিস্টিক্স দেখুন না, আপনারা তো সাংবাদিক, আপনারা জানেন তো। দেখুন বাংলায় কত চাকরি হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে গত 12 বছর ধরে কটা চাকরি দিয়েছে, আর কি প্রতিশ্রুতি দিয়েছিল? বছরে 2 কোটি লোকের চাকরি দেবো, বেকার ছেলে। ভারতীয় আর্মিতে আগে বলছে কিনা নিয়োগ হবে, কি নিয়োগ বলছে এটা? 5 বছরের জন্য না 15 বছরের জন্য? কেন অগ্নিবীর যোজনা লাগু করেছে? কেন করলেন আপনি? কেন আমাদের ভারতের ছেলেদের, হরিয়ানার ছেলেদের, পাঞ্জাবের ছেলেদের, তারা কেন আর্মিতে সুযোগ পাচ্ছে না? বাংলার ছেলেরা কেন সুযোগ পাচ্ছে না? 15 বছর ওটা হয়, 15 বছর পরে হায়ার অ্যান্ড ফায়ার, 15 বছর চাকরি করে বাড়ি চলে যাও। সোনামুখী বিধানসভায় মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে আপনি কাকে দেখছেন? সোনামুখী বিধানসভা আমি বিজেপিকে প্রতিদ্বন্দ্বী বলে মনেই করি না। সিপিএম তো পিকচারেই নেই, সিপি ইজ নট ইভেন ইন দ্য পিকচার। বিজেপিকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনে করছি না, বিজেপিকে আমি প্রতিদ্বন্দ্বী বলে মনে করি না। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আমি 110% আশাবাদী। মানুষ সঙ্গে আছে, আমাদের দিদির সাথে মানুষ আছে। মানুষ যেখানে আছে, মানুষই শেষ কথা বলবে,
জয় আমাদের সুনিশ্চিত, এই বিষয়ে আপনারাও নিশ্চিত। এতটা কনফিডেন্স? Yes, I'm highly confident. Yes, I'm confident. I'm 110% confident. We'll win this seat. আমরা এই সিটটা জিতবো, আপনারা আশ্বস্ত থাকুন। জয়ের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও রয়েছে প্রার্থীর সঙ্গে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দাদা, কি মনে হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনে সোনামুখীতে? 2026 বিধানসভা নির্বাচনে উন্নয়নটাকে সামনে রেখে আমরা স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির আশীর্বাদকে পাথেয় করে আমরা ঘরের ছেলে, কাজের মানুষ, আমাদের সোনামুখীর ভূমিপুত্র মাননীয় কল্লোল শাহ মহাশয়কে পেয়েছি। আমরা সবাই একত্রিত হয়ে যেমন এসআরকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়েছিলাম বিজেপির মিথ্যাচার, অপপ্রচার, কুৎসার বিরুদ্ধে, আমরা একজোট হয়ে 26শে বিধানসভায় বিজেপিকে সোনামুখী থেকে গো ব্যাক স্লোগান আমরা কাল থেকে তুলে দিয়েছি। আগামী দিনেও বিজেপিকে গো ব্যাক, সোনামুখী থেকে বিদায় দেবো, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা সংঘবদ্ধ হয়েছি। সোনামুখী বিধানসভা এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের এবার যে লড়াই, এটা কি একটু টাফ হতে চলেছে? না না, কোনো টাফ নেই, কারণ আমরা বিজেপিকে কোনো প্রতিদ্বন্দ্বী বলে মনেই করছি না। কারণ আমাদের কাছে যিনি ক্যান্ডিডেট হয়েছেন, আমাদের মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার উপরে এই গুরুদায়িত্ব দিয়েছেন মাননীয় আমাদের সম্মানীয় ডাক্তারবাবু কল্লোল শাহ, ওনার পক্ষে যে মানুষের যে উচ্ছ্বাস, যুব থেকে, উনি প্রথমেই বললেন যে যুব থেকে, মাদার থেকে আমাদের সমস্ত ফ্রন্টালস, সমস্ত মানুষ এসে ওনার সাথে আছে, ওনার পাশে আছে। আর মেইনলি কথা হচ্ছে যে বিজেপি 5 বছরে দেখিয়ে দিয়েছে যে কিচ্ছু করতে পারেনি। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়নের কর্মযজ্ঞ গোটা বাংলা জুড়ে চালিয়েছে, মহিলাদের যেইভাবে পাশে থেকেছে, ছাত্র থেকে, যুব থেকে, ক্ষেত মজুর থেকে, যেইভাবে উনি উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়েছেন, বিজেপি অলরেডি হেরে গেছে। কাল থেকে আমরা গো ব্যাক স্লোগান শুরু করে দিয়েছি এবং দিবাকর বাবু আপনি নিশ্চিত হারছেন, এখান থেকে আমরা শুরু করেছি। আমরা আগামী 4th মে সবুজ আবির দিয়ে সোনামুখীর বুকে গোটা ব্লক জুড়ে, গোটা টাউন জুড়ে সবুজ আবির জুড়ে আমাদের খেলা শেষ করব। একেবারেই জয়ের ব্যাপারে প্রার্থী যেমন 100% আশাবাদী, তেমনি যারা দলের কর্মী সমর্থক এবং নেতৃত্ব রয়েছে প্রত্যেকেই 100% জেতার বিষয়ে আশাবাদী। তবে কে শেষ হাসবে সোনামুখী বিধানসভায়, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে নির্বাচনী ফলাফলের দিকে। বাঁকুড়া সোনামুখী থেকে সঞ্জীব মল্লিক, কেটিভি বাংলা।